नमस्कार बंधुरा आमी प्रियंका केमन आछो गो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ बेश भालो आछि, आमार परिवारও सुस्थ आछे। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानिये आजकेर ब्लगटा एखन थेके शुरू करछि। सकालटा भाबलाम आजके मायेर दर्शन दिएई शुरूटा कराई। मायेर एमन अपरूप रूप मने हय जेन बार बार देखी, जेमन मायेदेर रूप तेमन आमार राधा गोविंदेर रूप किछुतेई भोलार मतन नय। सब समय जेन मने हय निजेও देखी तोमादेरकेও देखाई। तो सकाल सकाल ठाकुर घरटाते चले एसेছি, ठाकुर प्रणाम करा हये गेছে। एबार चलो देखिए दी आमार चादरटा आमार ठाकुरेर खाटे पेते केमन लागছে देखते। तो এই দেখো খাটে চাদর পাতা হয়েছে, বালিশের কভার সমস্ত একদম পরিয়েও দেওয়া হয়েছে। তবে মা খাটের চাদরটা যদি একটু ঝুলিয়ে পাততো দেখতে বেশ ভালো লাগতো। তো মা এরকম ভাবে গুটিয়ে দিয়েছে, দেখি মাকে বলবো যাতে এরকম করে খুলে দেয় চাদরটা, তাহলে ভালো লাগবে। আর এই দেখো বালিশের কভারটা তো মানে মাথার বালিশের কভারটা তো ম্যাচিং হয়েছে, কিন্তু ওই পাশ বালিশের কভারটাই না ম্যাচিং হয়নি। তো যাই হোক ওটা আবার একটু ছোট হয়েছিল, তো মাকে দিয়ে সেলাই করিয়ে নিয়ে একদম পুরো ফিটিংস করিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আর এই যে এখন একটু উল্টে দিই। হালকা একটু রোদের ঝলক দেখা যাচ্ছে, তবে এই রোদ দেখে খুশি হওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ একটু পরেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি যে কখন নামবে কেউ বলতেও পারবে না। তো জামা কাপড়গুলো না মাঝে মধ্যে একটুখানি ওলট পালট করে দিলে শুকোতে থাকে, মানে একদিকটা শুকিয়ে গেল আবার একটুখানি উল্টে দিলাম খানিক বাদে বাকি দিকটাও শুকিয়ে যায়। তো এমনটাই আর কি করতে হচ্ছে, যেহেতু বর্ষাকাল। তো সেই কারণে খাটনিটাও কিন্তু এখন বেশ বেড়ে গেছে, বিশেষ করে এই জামা কাপড় শুকানোর ক্ষেত্রে। পুকুরের জল এতটাই বেড়ে গিয়েছিল যে পৌরসভা থেকে বাধ্য হয়ে পাম্প চালাতে হয়েছে। শুধু এই পুকুরে নয়, রানাঘাটের অনেকগুলো পুকুরে কিন্তু পাম্প চালিয়ে জল নিকাশি ব্যবস্থাটা করা হয়েছে। ওই দেখো সিঁড়ির ওপরে পাম্প বসানো হয়েছে, আর জল কিন্তু দেখো পাম্প করে অনেকটা বেশ তুলে ফেলা হয়েছে। একদম তো প্রায় গ্রিলের কাছে জল চলে এসেছিল, আর এখন কিন্তু জল অনেকটাই নিচে। তবে এখনও অনেকটাই জল কমিয়ে দেবে, কারণ বৃষ্টি তো এখন হতেই থাকবে যেহেতু বর্ষাকাল, আর বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা এখন বেশ কয়েকদিন ধরেই রয়েছে। তো সেই কারণে জল যদি এখন খুব বেশি রেখে দেয় তাহলে আবার বৃষ্টি হয়ে আবার সেই ছাপাছাপি হয়ে যাবে, বন্যার কারণ হয়ে দাঁড়াবে। সেই কারণেই আর কি পাম্প করে অনেকটা জলই তুলে ফেলা হচ্ছে। প্রতিদিনই একদম 24 ঘন্টা পাম্প কিন্তু চলছে। আমার বোনের বাড়ির ওদিকে জল জমে যে কি অবস্থা হয়েছে, বোনের ভিডিওতে সেদিনকে দেখলাম। বোনের মুখে তো প্রতিদিনই শুনছি, কিন্তু নিজের চোখে তো আর দেখা হয় না। তো ওই ভিডিওর মাধ্যমেই দেখলাম যে ধান ক্ষেতটার কি অবস্থা, এত স্রোত কাটছে দেখে না রীতিমতো আমার ভয় লাগছে। আর বন্যা জল এই জিনিসগুলো ছোট্ট থেকে ভীষণ ভয় পাই। তবে আমরা ছোট থেকেই যে জায়গাতে মানুষ, এই জায়গাগুলোতে কিন্তু কখনোই বন্যার জল ওঠেনি, তাই সেইভাবে বন্যা উপলব্ধি কিন্তু আমরা করিনি। তো দূর থেকেই আর কি ভীষণই ভয় লাগে। বোনের জন্য চিন্তাও হয় যে বলা যায় না, বেশি বৃষ্টি হলে রাতারাতি যদি আবার জল উঠে আসে, তো সেই নিয়েও বেশ ভয়। আর সব থেকে বড় কথা, ওর বাড়ির পাশেই যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনের জল কিন্তু প্রায় ওর কলপারে ছাপাছাপি হয়ে গেছে। আর যেহেতু বর্ষাকাল, পোকামাকড়ের উপদ্রব থাকে, তো ব্লিচিং, কার্বলিক অ্যাসিড সবই বলেছি যে এনে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখ, চারিদিকে বাড়ির চারিপাশে ছড়িয়ে দে। তো এইরকম কিছু করার নেই, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা কিছুই কখনোই করতে পারবো না। প্রকৃতির সাথেই তাল মিলিয়ে আমাদের চলতে হবে, তবে তার মধ্যে থেকেই কিন্তু নিজেদের নিরাপত্তাটা নিজেদেরকেই দেখতে হবে। এই মিক্সিটা সামনে থেকে তোমাদের দেখাতে সত্যি ভীষণই লজ্জা লাগছে, কারণ মিক্সিটার অবস্থা কিন্তু ভীষণই খারাপ। প্রতিটা দিনই মশলা করতে করতে মিক্সিটার এমন অবস্থা হয়েছে যে কি বলবো। তবে এতটাই নোংরা হয়েছে যে এইবার পরিষ্কার না করলে নয়। তো সত্যি কথা বলতে গেলে নতুন কেনার পর থেকে আমি কিন্তু কোনো দিনই এইভাবে ডিপ ক্লিন করিনি, আর যার জন্যই এই অবস্থাটা হয়েছে। তো আজকে করেছি কি দেখো, বেকিং পাউডার আর তার সাথে নিয়েছি একটু ভিনিগার আর অল্প একটু জল। তো সেটা সমস্ত মিশিয়ে নিয়ে একটা ব্রাশ দিয়ে পুরো মিক্সিটার গায়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তো এইটা দেওয়ার পরেই না দেখছি একদম কিন্তু নোংরাগুলো উঠতে শুরু করে দিয়েছে। দেখো একদম সাদা চকচক করছে।
প্রতিদিনই ভাবি যে পরিষ্কার করতে হবে, কিন্তু জানি না কি ধরনের কুড়েমি আমার মধ্যে যে আসে, যার জন্য মিক্সিটা আমি কিছুতেই পরিষ্কার করি না। ওই মশলা করি, আবার প্যাকেটে ভরে ফ্রিজের মাথায় রেখে দিই, কিন্তু এটাকে সেইভাবে ডিপ ক্লিন করার কথা কখনোই মনে রাখি না। তো আজকে ভাবলাম যে এটাকে আমি আগে পরিষ্কার করব, তারপর সমস্ত কাজ করব। একবার সংসারের সমস্ত কাজে লেগে গেলে, রান্নাবান্না বিশেষ করে শুরু করে দিলে, তখন আর এই সমস্ত কাজগুলো না কিছুতেই আর হয়ে ওঠে না। এত কিছু করি, কত কিছুই না পরিষ্কার করি, সমস্ত কিছুই তোমরা তো দেখো, ঠিক সময় সময় কিন্তু পরিষ্কার করি, কিন্তু যত অবহেলা বোধ হয় আমার এই প্রয়োজনীয় জিনিসটার উপরেই লাগে। অথচ দেখো, এই যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটার পরিচর্যা করা বেশি দরকার, তো সেটাকেই একদম বেমালুম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো পরিষ্কার করার পর এখন কিন্তু আমার মিক্সিটা বেশ সুন্দর চকচকে হয়ে গেছে। এতটাই বডিটা পরিষ্কার হয়ে গেছে, মানে একদম আগের মতন, একদম নতুনের মতন। আর ওই যে ভেতরের অংশটা, ওটার ওই কোনার দিকটাতে দেখলাম যে খানিকটা রয়ে গেছে, মানে একদমই চুলের মতন। ওই রকমই থাক, কারণ এর থেকে বেশি আর করতেও পারছি না। বিষয়টি নিয়ে সত্যিই আমি কিন্তু ভীষণই লজ্জিত। তো যাই হোক, ভুল যখন করেছি তার সমাধানটা তো করেই নিতে হবে। তবে এভাবে চলতে থাকলে জিনিসটা হয়তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, আর তখন আবার সব থেকে বেশি খারাপ লাগতো যে নিজের দোষেই একটা ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, পুরনো ভুল থেকে সবসময় শিক্ষা নিয়ে এগিয়ে চলাটা দরকার, সেটা আমি সবসময় মনে করি। তো এই যে ভুলটা করেছি, এটা কিন্তু আর দ্বিতীয় দিন কোনো দিনই করব না। যখনই আমি মিক্সিটা ব্যবহার করব, তখনই আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর আমি সেটাকে তুলে রাখবো। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই চলেও এসেছে, সমস্ত সবজি পাতি নামিয়ে নিচ্ছি। অনেক সবজি পাতি এনেছে, এই যেমন লাল ডাঁটা, এই ডাঁটা তো আমার ভীষণই ভালো লাগে, আর ভীষণ মোটা মোটা। কুমড়োটাও দেখো কত সুন্দর, একদম কাঁচা কুমড়ো। একটু কাজু কিশমিশ আনতে বলেছিলাম, সেটা বাড়ন্ত হয়ে গিয়েছিল। আর মূলো রয়েছে, মোচা রয়েছে, তার সাথে রয়েছে ঢেঁড়স, পটল এবং গাজর। তো বেশ অনেক সবজি পাতি নিয়ে এসেছে, বেশ কিছুদিন আমার চলে যাবে। বাজার শুধু আসলেই হলো না, এগুলোকে আবার গুছিয়ে পরিপাটি করে ফ্রিজে তুলেও রাখতে হবে। আজকে সকালে রুটির সাথে একটু আলু চচ্চড়ি করে নিয়েছিলাম পটল দিয়ে, তার সাথে রয়েছে রসগোল্লা। এই হলো আজকের আমাদের জলখাবারের মেনু। বলছি ফর্মটা কিন্তু ওর মধ্যে, বোতলটা দে, আর ফর্মটা কিন্তু জমা দিয়ে দিস, ক্লাস টিচারের কাছে দিতে হবে, তাই তো? নাকি অফিস ঘরে গিয়ে দিতে হবে? রুমে এসে দিয়ে গিয়েছিল তো ওগুলো? ঠিক আছে, মন দিয়ে লিখবি, হ্যাঁ বাবা, ঠিক করে নাম্বারিং গুলো, রোল নাম্বার টাম্বার সমস্ত ঠিকঠাক লিখবে। জানি তুমি জানো, তবুও আমার দায়িত্ব এগুলো বলার, ঠিক আছে? ভালো করে মন দিয়ে পরীক্ষা দেবে, শোনা। রুটির তরকারি আর বাবানের ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে কিছু কাচাকুচিও করে নিয়েছিলাম, আর বেশ রোদ উঠেছে, সেগুলো কিন্তু শুকিয়েও এসেছে। আজকে যেহেতু মঙ্গলবার, তাই আজকে ভাবলাম নিরামিষ ডাল ভাত রান্না না করে আজ বরঞ্চ একটু পোলাও আর আলুর দম করা যাক। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি মেপে, আর তার সাথে আলুগুলো দেখো ঠিক এই রকম ভাবে টুকরো করে নিয়েছি। আলুর দম করব আজকে। খুব বড় করে আলু আমি কাটিনি, বেশ মাপ মতন কেটেছি। এখানে পোস্ত, চারমগজ, আদা সমস্ত গুছিয়ে রেখে নিয়েছি, মশলাটা করে নেব। আর এদিকে যে মোচাটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, এটা মায়ের কাছে দিয়ে দেবো, একটু ছাড়িয়ে রেখে দেবে, আর তাতে করে আমার বেশ সুবিধাও হবে, আগামী দিন রান্না করতে পারবো। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে স্টিলের ঝুড়িটা কিনেছি, এটার মধ্যে জল ঝাড়াতে দিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে গেলে এই ঝুড়িটা কিন্তু আমার ভীষণ কাজের। এটাতে এত সুন্দর জল ঝরে যায়, আর ফ্রাইড রাইস, পোলাও এই সমস্ত করার জন্য চালগুলোকে জল ঝরানোর জন্য কিন্তু এটা ভীষণই উপকারী একটা জিনিস। তো যাই হোক, অনেক দিন বাদে এটা ইউজ করছি। এটা সাধারণত আমি ইউজ করি না, রেখেই দেওয়া থাকে। তো ভাবলাম আজ যখন এটা বানাবো, তাহলে বরঞ্চ এই ঝুড়িটাই বের করে নিই। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে নিলাম। এইবার চটপট মশলাটাও করে নিই। আদাটা একটু বেশি করেই বেটে নিলাম, পোলাও এবং আলুর দম দুটোতেই যাবে। আর এখানে পোস্ত আর মগজদানা, এটাও একদম পেস্ট করে রেখে দিয়েছি। আর এই আলুর দমটাই একটু টক দই দিলে ভালো হয়। তো টক দইটা কিন্তু আমি আগেই তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়ে রেখে দিয়েছিলাম, তো সেইটাও এর মধ্যে দিয়ে নেব।
আলুর দমটা আগে করে নিই আর তারপর পোলাওটা রান্না করে নেব। পোলাওটা একটু দেরি করে করলে গরম থাকবে, আর তোমাদের দাদা ভাইয়ের আসতেও তো বেশ অনেকটাই দেরি হবে। আগে ভাগে করে নিলে সেই তো ঠান্ডা হয়ে যাবে, আর এইসব জিনিস না গরম গরমই ভালো লাগে, ঠান্ডা তো একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আলুগুলো সমস্ত ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে না বাবানকে কিন্তু স্কুল থেকে আমি আনতে যাব না, বাবানকে ওর বাবা দিয়ে এসেছে। আর আমার শাশুড়ি মাকে বলেছি যে তুমি গিয়ে একটু বরঞ্চ বাবানকে নিয়ে এসো, কারণ এই রান্না করতে করতে আবার কাপড় পরে আমাকে স্কুলে ছুটতে গেলে একটু অসুবিধেই হয়ে যাবে। আর সেই কারণেই মাকে বলেছি। মা কিন্তু এর আগে কোনো দিনও স্কুলে যায়নি, তো এই প্রথম বাবানকে আনতে যাচ্ছে। এমনকি বাবানের বাবাকেও নিয়ে কোনোদিন স্কুলে যায়নি, অথবা স্কুল থেকেও নিয়ে আসেনি। এইগুলো আমার পিসি শাশুড়ি করতেন। আর তখনকার দিনে না এইরকম দিয়ে আসা নিয়ে আসার ব্যাপারটা ছিল না, আমরা নিজেরাই কত একাই স্কুলে চলে গিয়েছি, মা বাবাকে প্রতিদিন দিতেই হয়নি, স্কুল দেখিয়ে দিয়েছে, প্রথম কয়েকদিন দিয়ে এসেছে, তারপর থেকে তো নিজেরাই যেতাম। তখন তো গাড়ি ঘোড়াও ছিল না, এত সাইকেল মোটরসাইকেল এত কিচ্ছু ছিল না, রাস্তা ফাঁকা ফাঁকাই থাকতো, আমরা তো দুই বোনে হাত ধরেই চলে যেতাম। তো তোমাদের দাদা ভাইও তাই। তো সেই কারণে মা কিন্তু কোনোদিনই যায়নি, মা আজকে প্রথম বাবানের স্কুলে যাবে। তো মাকে সমস্ত বুঝিয়ে দিয়েছি কোথায় দাঁড়াতে হবে, কি করতে হবে। তো মা আশা করি ওকে নিয়ে ঠিকঠাকই চলে আসবে। আলুর দমটা ওইদিকে ফুটতে দিয়েছি, গ্যাসটা সিম করে দিয়েছি, আর এদিকে এবার চালটা প্রিপেয়ার করে নিচ্ছি। বাসন্তী পোলাওয়ের জন্য আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করি না, আমাদের ঘরেই হলুদ থাকে, এবং এই হলুদ দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর কালার আসে বাসন্তী পোলাওয়ে। তো আমি একটু হলুদ ইউজ করেছি, আর তার মধ্যে আদা বাটা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, লবণ, পরিমাণ মতন চিনি, সমস্ত কিছু দিয়ে, আর অতি অবশ্যই ঘি, সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এবং এটাকে মেখে নিয়ে আধ ঘন্টা রেস্টে দেব। আলুর দমটা আমার একদম রান্না হয়ে গেছে, আর নামানোর আগে কিন্তু একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে নিয়েছিলাম। পোলাওটা একটু দেরি করেই বসাবো, আর এদিকে যা জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সমস্ত কিছু তুলে নিয়ে এসে এইবার ভাঁজ করে নিচ্ছি। বলে না 10 দিনের ঝরা আর 1 দিনের খরা, সত্যিই তাই। ভীষণ সুন্দর রোদ দিয়েছে, আর তাতে করে কিন্তু সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর এদিকে আমার বাবানও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আজকে মনটা কিন্তু একটু চাটনি চাটনি করছিল, তবে তোমাদের দাদাভাইকে আর বলা হয়নি আম আনার কথা, কিন্তু জানি না, একেই হয়তো বলে টেলিপ্যাথি। তোমাদের দাদাভাই কালেকশন থেকে আসার পথে এই দেখো 4টে আম নিয়ে এসেছে, তবে তার মধ্যে এই আমটা একটু দেখছি একটু নরম, ওই আমটাই আগে রান্না করে নিতে হবে। তবে 2টো আম আজকে করব, আর বাকি 2টো রেখে দেব সামনের দিনের জন্য। তো দেখো, যে জিনিস মন দিয়ে চাইবে আর প্রিয় মানুষরা কিন্তু সেই জিনিস ঠিক সময় মতো জোগাড় করে দেবে। তো এবার চাটনিটা করে নেব, চাটনি করে নিয়ে তারপর একদম শেষে পোলাওটা বানাবো। তো জানো তো, আম এখানে নিয়েছি আমি 2টো, তবে প্রথমে যে আমটা আমি তোমাদের দেখালাম সেই আমটা কিন্তু একদমই নিতে পারিনি, কারণ ওটা পচা ছিল, তাই আমাকে আরও 2টো আম নিয়ে নিতে হয়েছে। আর একটা আম রেখে দিয়েছি ওটা আগামীকালের জন্য, তবে আমগুলো একটুখানি হলুদও হয়ে গেছে। চাটনিটা নামিয়ে নিয়েছি, আর তারপর এখানে আমার বড় ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়ে নিয়েছি। পোলাও বা ফ্রাইড রাইস করার জন্য আমি এই কড়াইটাই সাধারণত ব্যবহার করি, আর এটাতে করে কিন্তু বেশ সুবিধাও হয়, পরে যখন মনে করব যে গরম করব, এতে করে বেশ গরম করেও নেওয়া যাবে। তো কড়াইতে আমি এদিকে ঘি দিয়ে নিচ্ছি, ঘিটা গরম করে নেব। প্রথমেই দিয়ে নিচ্ছি আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন, আর তারপর কাজু কিশমিশ দিয়ে নিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তেজপাতা দিলাম না, কারণ তেজপাতাটা কিন্তু আমি প্রথমেই ওই যখন চালটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যেই গোটা তেজপাতা দিয়ে নিয়েছি। তো এখানে কাজু কিশমিশটা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লালচে হয়ে এসেছে। এবার এর মধ্যে ওই মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে নিলাম। তো সমস্তটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালটা একটু সাদাটে হয়ে আসে। একদিকে চালটা ভালো করে ভেজে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ বেশ কিন্তু সাদাটে হয়ে এসেছে। আর একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এতে গরম জল দিতে হবে, গরম জল না দিলে পোলাওটা কিন্তু ঠিকঠাক ঝরঝরে হবে না। তো সেই কারণে আমি এখানে যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল ওখানে নিয়ে নিয়েছি।
এবার এটাকে হাই ফ্লেমে 5 মিনিট ফুটতে দিয়ে গ্যাসটাকে সিম করে দেব 5 মিনিট বাদে। 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে সিম করে দিয়েছিলাম। আর দেখো এখন কিন্তু আমার পোলাওটা প্রায় রেডি হয়ে এসেছে। তবে যতটুকু দানা তোমরা দেখতে পাচ্ছ এইটুকুও থাকবে না। এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে এখনও প্রায় 10 মিনিট মতো রেখে দেবো। আর এতে করে কিন্তু পোলাওটা আমার খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আগে পোলাও বানানোটা আমার কাছে কিন্তু ভীষণ শক্ত ব্যাপার ছিল, এর থেকে ফ্রাইড রাইস বানানো অনেকটাই সহজ, কিন্তু এখন বেশ সুন্দর শিখে গেছি। সকাল থেকে বেশ ভালোই রোদ দিয়েছে, কিন্তু এখন আবার দেখো বেশ মেঘ করে এসেছে। সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, জলের বালতিটা নিয়ে এসে রেখেছি, মপ এনে রেখেছি, ঘরটা মুছবো। আর তার আগে চলো আমার পোলাওটা যে রান্না হয়ে গেছে তার ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিয়ে নিই। তো এই দেখো পোলাওটা কিন্তু একদম ঝরঝরে করে নামিয়ে নিয়েছি, আর মিঠা আতর দিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু গন্ধটাও দুর্দান্ত বেরোচ্ছে। আর এই হলো আজকের স্পেশাল আলুর দম। কেমন হয়েছে জানিও। চাটনিটা কিন্তু কাজু কিশমিশ দিয়ে করে নিয়েছি, একটু ভাজা মশলা ছড়িয়ে আমার বাবানের পছন্দ মতো। তো এদিকে সমস্ত কাজকর্ম একদম সারা হয়ে গেছে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? কেমন এসছে? এখনো প্রশ্নপত্র দেখার সময় পাইনি, স্নানটা করে নিয়ে এসে তারপর দেখছি। আর এই যে কি ফাউন্টেন পেন, একটু দেখাও, ওগুলো নিয়ে আসো। স্কুল থেকে আসার পথে আজকে তো বড়দিদির সাথে এসেছে। আর এই দেখো অনেকদিন ধরেই বলছে ফাউন্টেন পেন কিনবো, তো এই যে কিনে নিয়ে এসেছে। আচ্ছা আমার হাতে এই কালিটা লাগলো কোথা থেকে রে? কোথা থেকে লাগলো এই কালিটা? বুঝতে পারছি না। তুমি রান্না করতে গিয়েও হাতে দেখলাম এই কালি, কখন লেগেছে এই কালিটা? আর এটাতে দুটো রিফিল দিয়েছে তাই তো, দুটো ইঙ্ক। আচ্ছা খুশি এবার? কদিন ধরে মাথা খেয়ে নিচ্ছিল মা ফাউন্টেন পেন কিনে দাও। আমি বলছি যে এই পেনগুলোতে না মানে কি বলতো খুব স্পিডে লেখাটা ঠিক আমার তো মনে হয় যেন খুব একটা হয় না বাবা। সাইন করার জন্য ঠিক আছে, ধরে এরকম ঘ্যাস ঘ্যাস করে সাইন করা হবে, খুব ভালো লাগে তাই না? হ্যাঁ পরীক্ষার সময় কিন্তু কখনোই এটা নেওয়া যাবে না। পরীক্ষার সময় নেওয়া যাবে না। তুমি এখানে বসে বসে কি এগুলো প্র্যাকটিস করছো? এমনি লেখার থেকে তোমার এই যে এতে লেখাটা খুব যে ভালো হয়েছে তা নয়, জানি নাও। প্রথম না। ঘর মুছে নি। আমার মিঠু স্নান হয়ে গেছে, আমার মিঠু লক্ষ্মী ছেলে না মা। এই যে চলে এসেছে ক্যামেরা দিকে, ক্যামেরার সামনে একদম। বললে বাবা তা ছোট বাচ্চাটা। এখন ঘড়িতে প্রায় 3:30, সববার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা মাকে তো আগেই খেতে দিয়ে নিয়েছি, বাবানও খেয়ে নিয়েছে। এইবার তোমাদের দাদা ভাই এসেছে, তো তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে দিয়ে নিয়েছি। তো এই যে পোলাও, চাটনি, তার সাথে আলুর দম, তো এই দিয়ে চলো আমরা দুজনে এখন বসে খেয়ে নিই। ঘড়িতে এখন 8:30। অন্যান্য দিন এই টাইমটাতে ভাত বসিয়ে দিই, কিন্তু আজকে আর ভাত করা নেই আমার, করতে হবে না। কারণ ওই যে ওবেলা রান্না করেছিলাম সেটা তো রয়েছে, যা রয়েছে বাবান এবং বাবানের বাবার দুজনের হয়ে যাবে। আমি ভেবেছি অনেকটা তো আলুর দম রয়েছে, তাহলে রাত্রেবেলা একটুখানি পরোটা করে নেওয়া যাক। তো আমার মায়ের এবং বাবার জন্য পরোটা করে নেবো। অনেকদিন পরোটা খাওয়া হয় না জানো তো, লুচিই করা হয়, পরোটাটা খুব একটা আমি করি না। তো আজকে ভাবলাম একটু পরোটাই করে নিই। আর এদিকে পরোটার নাম শুনে আমার বাবান তো বলছে আমার জন্য কিন্তু একটা রেখো, আমিও কিন্তু খাবো। পোলাওও খাবে আবার ওদিকে পরোটাও খাবে। বাচ্চা মানুষ তো, এগুলো ও ভীষণ ভালোবাসে খেতে। এই দেখো না আজকে যেমন পোলাওটা রান্না করেছি, দুপুরবেলায় খেয়েছে, বিকেলবেলায় ও মা খিদে পেয়েছে। মানে এইসব খেতেও ভীষণ ভালোবাসে, পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, এইসবগুলো ভীষণ ভালোবাসে ও খেতে। তো ওর জন্যই করা, বেসিক্যালি ওর জন্যই করা। ও ওর বাবা এরা ভালো খাবে, তবেই তো রান্নার সার্থকতা তাই না? বাড়ির ছেলেরা যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে, এর থেকে বেশি শান্তি আর বোধহয় কোনো কিছুতে পাওয়া যায় না। আর এই যে আমার বাবান পড়তে বসেছে। আজকে বলো তোমার ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? প্রশ্ন তো ভালোই কমন এসেছিল। সুন্দর কমন এসেছে, অনেক ভালো। টিকাটাও খুব ভালো দিয়েছিল, শর্ট কোশ্চেনও ভীষণ ভালো ছিল এবং খুব ভালো পরীক্ষা দিয়েছে। আমার বেশ ভালো লাগলো। টেনশন তো করছিলাম, টেনশন হবেই, কিছু করার নেই। যদিও জানি যে পারবে, তবুও কিন্তু টেনশনটা সবসময় থেকে যায়। আগামীকাল রয়েছে বলো পরিবেশ আর ভূগোল। এখন পড়ছে পরিবেশ আর ভূগোল, একদিনে দুটো পরীক্ষা।
পরিবেশটার সিলেবাস কিন্তু বেশ অনেকটা, ভূগোলেরও তাই। তো অনেকক্ষণ পড়তে হবে আজকে। লাস্ট মিনিটে প্রিপারেশন না নিলে না ভালো লাগে না। মানে কি বলতো, যতই সারা বছর পড়ি না কেন, যাই করি না কেন, পরীক্ষার আগে পড়াটা কিন্তু মেন। মানে কোনো কিছু তখন যেন মনে হয় যে কোনো কিছু বাদ থেকে গেল না তো, কোনোটা একটু কম পড়া হলো না তো। আমাদের সময়টাতে তো এটাও সবসময় মনে হতো, এখন এদের কি হয় জানি না। আমার সবসময় মনে হয় ওইটা ঠিকঠাক করলো তো, ওই পেজটা ঠিক করলো তো, ওই অধ্যায়টা ঠিকঠাক করেছে তো, কিছু বাদ যায়নি তো। তো এই টেনশনটা আমার মধ্যে চলে আর কি। তো চলো এখন রাখি ফোনটা। অনেকক্ষণ পরেই কিন্তু ফোনটা অন করেছি, কারণ একটু এদিকটাতে ব্যস্ত ছিলাম। সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়েছে, দিয়ে ওকে পড়াচ্ছিলাম, এদিকে চায়ের বাসন কোসন সমস্ত মেজে ঘষে একদম উপর করা হয়ে গেছে, কিন্তু ময়দাটা এখনো মাখিনি। তবে এখন ময়দাটা মেখে নেবো, দিয়ে গরম গরম পরোটা ভেজে খেয়ে নেবো। তাহলে চলো পরে ফিরে আসছি। বাবানের পড়াগুলো ধরতে ধরতে এখন প্রায় উঠেছি 10:30। ময়দাটা তো মেখে রেখেছিলাম। তো কি বলতো, এখন আর এতটুকু এনার্জি নেই যে আমি ওই পরোটাগুলো বেলি, ভাজি, তারপর খাই। ওদিকে বাবানের আর বাবানের বাবার খেতে দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমরা 3 জন বাকি। তো লুচিগুলো চটপট ভেজে নিয়ে তারপর ওদেরও খেতে দিয়ে নেব, নিজেও খেয়ে নেব। বাসন কোসনও সমস্ত রাত্রে মেজে রাখতে হবে, তো অনেক কাজ, বুঝতেই পারছো। তাহলে চলো আজকে কিছু বন্ধুর নাম নিয়ে নেওয়া যাক। মেঘলা কর্মকার ও রুনা ফ্যামিলি ব্লগ আমাকে বলেছিলে তোমাদের নামগুলো নিতে, তো এই যে নাম নিয়ে নিলাম। এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো, ভালো যদি লেগে থাকে একটা চাইলে লাইক করতে পারো, খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো। বাবা মা খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছে, বাইরের লাইটও অফ হয়ে গেছে। আমার বাসন কোসন মাজতে অনেকটাই দেরি হয়ে গেল, আজকে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এই দেখো বাসন কোসন মেজে এখানে সমস্ত রেখে নিয়েছি। ওদিকে এবার ঘুমানোর পালা। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। তো আজকের মতো টাটা, আগামী দিন আসছি নতুন একটি ব্লগের সাথে। অপেক্ষা করো সবাই।